খাচ্ছ না কেন? শেহরিন নিশ্চুপ হয়ে মাথা নিচু করে থাকে। মনের মধ্যে জবাব এসে থাকলেও মুখে উচ্চারণ করে না সে। সান্নিধ্য শেহরিনের চুপচাপ ভঙ্গিমা দেখে আর কিছু বলে না। পাঞ্জাবির হাতা টান করে সিলভার ঘড়িটা ঠিকঠাক করে নেয় সে। অতঃপর নার্সের হাত হতে স্যুপের বাটিটা নিজের হাতে তুলে নেয়। স্যুপটা বেশ গরম থাকায় বাম হাতের তালুতে নিয়ে ডান হাতে চামচ নিয়ে নাড়তে থাকে সে। শেহরিন ধীরে ধীরে মাথা তুলে তাকায়। সামনে বসারত গম্ভীর পুরুষের দিকে তাকায় সে নিচু চোখে। সতেজ চেহারা, মুখরেখার শীতলতার রেশ। মাত্র হয়তো শাওয়ার নিয়ে এসেছেন উনি। চুলগুলো এখনো ভেজা রয়ে গিয়েছে। মুখে হালকা খোঁচা খোঁচা দাড়িতে নেতা সাহেবকে দেখে শেহরিনের মনের অস্ত্রতা আরো গাঢ় হয়। মস্তিষ্ক তাকে কড়া নেড়ে জানায় লোকটা সুপুরুষ। আমাকে পরে দেখো, আগে খাওয়াটা শেষ করো। কর্ণে গরম কিছু ঢাললে যেমন অনুভূত হয়, সান্নিধ্যের কথা শোনা মাত্র শেহরিনের সেই দশা হয়। এক ঝটকায় চোখ সরিয়ে নেয় সে। হাতের মুঠোয় কোলের উপর থাকা কভার শিটটা চেপে ধরে সে। ছি ছি শেহরিন, তুই শেষ আজকে। আর কত? লজ্জায় হাবুডুবু খেয়ে বেহাল দশা রমণীর। এই মুহূর্তে প্রেশার চেক করলে নিঃসন্দেহে হাই প্রেশারের মাত্রা ছাড়াবে। শেহরিনের লজ্জায় লাল হওয়া মুখ দেখে সান্নিধ্যর অন্তরালে মৃদু হাসে। অতঃপর শান্ত কণ্ঠে বলে, হা করো শেহরিন। খাবো না। কেন খাবা না? শেহরিনের হয়ে উত্তর দেয় পাশে দাঁড়িয়ে থাকা নার্সটি। স্যার, ম্যামের কাছে বিষাদ লাগছে। আমি বারবার ট্রেক করতে বলছি, কিন্তু উনি নাছোড়বান্দা। সান্নিধ্য নার্সের কথা অনুযায়ী হাতে থাকা স্যুপের বোলটা হাতে খানিকটা স্যুপ চামচে তুলে নিয়ে টেস্ট করে। মুখে দেওয়ার সাথে সাথে কপাল খানিকটা ভাঁজ হয়ে এলেও শেহরিন ফের মুখ তুলে তাকাতেই সেই ভাঁজ অদৃশ্য হয়ে যায় সঙ্গে সঙ্গে। ঠিকঠাকই আছে, খাওয়া যাবে, সমস্যা নেই। ঠিকঠাক? হ্যাঁ, হা করো। ঠিক নেই। তুমি কি বিরিয়ানি খেতে চাচ্ছ? নিয়ে আসবো? শেহরিন সান্নিধ্যের তেরা কথায় মুখ ফুলায়। সে কখন বলেছে বিরিয়ানি খাবে? হাসপাতালে কোনো পেশেন্ট বিরিয়ানির আবদার করে নাকি? স্যুপের যে অবস্থা নিজে তার জায়গায় হলে বুঝতো। মুখের সামনে চামচ তুলে ধরতেই শেহরিন বাধ্য হয়ে হা করে। না খেলে এই লোক নিশ্চিত আরও কথা শোনাবে। পলিটিক পার্সন বলে কথা। পেটে পেটে প্যাস, কথায় কথায় প্যাস। অতি সন্তর্পণে সান্নিধ্য স্যুপটা খাইয়ে দিতে থাকে শেহরিনকে। নার্সটির দায়িত্ব আপাতত না থাকলে সে মেডিসিনগুলো রেডি করে দিয়ে চলে যায়। বেয়ারা চুলগুলো কখন হতে শেহরিনকে ডিস্টার্ব করছে। ডান হাতটা মোটামুটি অচল হওয়ার কারণে সে পারছে না চুলগুলোকে ধরে ক্লেসারে বাঁধতে। নার্সটা থাকাকালীন চুলটা কেন খুলল না আজব। সান্নিধ্য খাওয়ার মাঝে শেহরিনের মুখরেখা খানিকটা বিরক্ত ভাব লক্ষ্য করে। কারণ খুঁজতেই চোখে ধরা পড়ে মেয়েটার চুল তাকে জ্বালাতন করছে, বারবার মুখের সামনে উড়ে উড়ে আসছে। খানিক সেকেন্ডের ভাবনার পরে সান্নিধ্য শেষ হওয়া স্যুপের বাটিটা রেখে সে উঠে পড়ে। টিস্যু দ্বারা হাতটা মুছে জানালার কার্নিশে দাঁড়িয়ে পকেট হতে ফোন বের করে সরাসরি ইউটিউবে প্রবেশ করে লিখে সার্চ করে, হাউ টু টাই হেয়ার উইথ এ ক্লিপ। সার্চ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো ভিডিও এসে যায় সামনে। সান্নিধ্য হালকা স্ক্রল করে দেখে মোটামুটি খানেক হবে। কপাল কুঁচকে যায় তার। এত কেন? হাজার নিয়ম হাজার পদ্ধতি। বেরিয়ে আসে সে। এসব দেখার প্রয়োজন নেই তার। চেয়ে নিজে যেভাবে পারবে সেভাবেই আটকিয়ে দিবে। এটা দিয়ে চুল বাঁধে? হুম। নাম কি? ক্লেচার। সান্নিধ্য চুপচাপ ক্লেচারটা নিয়ে শেহরিনের পেছনে চলে যায়। আলতো হাতে চুলগুলো সে মুঠো পাকিয়ে কোনো মতে পেঁচাতে থাকে। সুনিপুণ যত্ন, সুন্দর এক মুহূর্ত। শেহরিনের মধ্যে অদ্ভুত এক ভালো লাগার অনুভূতিরা হুট করে ডানা মেলে উঠতে থাকে। মাথা নিচু করে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের হাতের দিকে। ঠোঁটের কোণে ফুটে ওঠে তার স্বতঃস্ফূর্ত এক হাসি, যে হাসিতে জানালার ফাঁকে উড়ে চলা নীল আকাশে সাদা মেঘেরাও সায়েজ মেলায়। প্রশান্তির এক হাওয়া এসে তার গায়ে দোল দিয়ে যায়। মনের ভেতরে সঙ্গোপনে প্রশ্নরা এসে জমাট বাঁধে। শুধায়, তবে ভালোবাসা বুঝি একই বলে? ঋতু পালা বদলের সঙ্গে সঙ্গে কেটে যায় মাঝখানে 7টা দিন। বিভৎস সেই দিন, বিভৎস সেই ক্ষণ।
পুরোপুরি ধুয়ে মুছে না গেলেও বেশ খানিকটা মন হতে দূর হয়ে যায় শেহরিনের। হাসপাতাল হতে ডিসচার্জ পেয়েছে সে পরের দিনই। তবে ডাক্তারের নানান নির্দেশনায় সে ক্লান্ত, বিরক্ত। এত কিছু মেনে চলা যায়? মনে মনে তার ভীষণ আফসোস। কেন যে এত ভিতর ডিম হলো? কেন সে দুর্গম রাজ্যের রাজকন্যা হলো না? ঢাল তলোয়ার অস্ত্র বিদ্যায় শত্রুর বিনাশ শিখল না? মা, সময় হয়ে গিয়েছে, মেডিসিন খেয়ে নাও। ব্যালকনিতে বসারত অবস্থায় বাবার ঔষধ খাওয়ার নির্দেশনা কর্ণে পৌঁছায় শেহরিনের। সবুজ কুঞ্জলতার লতানো দেহের দিক হতে দৃষ্টি সরে তার। এই একজন মানুষ, তার বাবা। আজ 7 দিন হলো তার বিজনেস, অফিস, মিটিং সমস্ত কিছু বাদ দিয়ে মেয়ের সেবা যত্ন করে যাচ্ছে। একটাই কথা, তার চোখে মেয়ে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সে ঢাকায় ফিরবে না। যার কারণে বাসায় বসে যতটুকু ভার্চুয়ালি কানেক্টে থেকে অফিস সামলানো যায় সেইটুকুই করে যাচ্ছেন তিনি। অন্যদিকে মেয়ে ক্রমাগত তাকে বুঝিয়ে যাচ্ছে, চোখের সামনে স্বতঃস্ফূর্ত ভাব দেখিয়ে চলছে। বারে বারে বলছে, বাবা তুমি যেতে পারো, এখন কোনো সমস্যা নেই। কিন্তু বাবা শোনে না মেয়ের কথা। মেয়ের ডান হাতের দিকে তাকালে তার দিন দুনিয়া আধার হয়ে আসে। ঢাকা যাবে কিভাবে? না। দ্বিতীয়বার ডাক আসতেই শেহরিন বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে। ধীর পায়ে কক্ষে প্রবেশ করে মেডিসিন বক্সটা বাম হাতে নিয়ে ডাইনিংয়ে বাবার কাছে চলে যায়। ডান হাত তার এখনো ক্ষত। এই ক্ষত হয়তো সহজে আর মিশবে না। তালুর চামড়া পুড়ে গিয়েছে, মাঝখানে লম্বালম্বি হয়ে কালো বর্ণ ধারণ করে আছে। নাজুক কায়া সেদিকে তাকাতে পারে না। তাকালেই তার বুকের ভেতরটা ভারী হয়ে আসে। ওই জানোয়ারটার নির্মমতার প্রতিচ্ছবি চোখে ভেসে ওঠে। দেরি করো না, টাইমলি মেডিসিন নিতে হয়। খেয়েছো তুমি বাবা? হ্যাঁ মা, খেয়েছি। রেজওয়ান সাহেব ছোট্ট ডাইনিং টেবিলের এক পাশটায় বসে ল্যাপটপে কাজ করছেন। এতদিনের অনুপস্থিতিতে কাজের পাহাড় জমা তার। এর আগে কখনো কোনো সময় এতটা দিন সশরীরে কাজ হতে বাহিরে থাকেনি সে। 7 দিনে মোট 4টা মিটিং ডিল ক্যান্সেল করে দিয়েছেন। নারায়ণগঞ্জে নতুন প্রজেক্ট শুরু কথা ছিল, সেটাও স্থগিত করে দিয়েছেন। কারণ প্রসঙ্গ যখন তার মেয়ে। সমস্ত কাজ জলাঞ্জলি দিতে 1 সেকেন্ডেরও কার্পণ্য বোধ করবেন না তিনি। বাবা? জি মা। শেহরিন ওষুধ খাওয়া শেষ করে নরম গলায় বলে, আমার ভার্সিটি মিস হয়ে যাচ্ছে বাবা। সময়ও বেশি নেই ইয়ার ফাইনাল হতে। এই সময় ভার্সিটি মিস দেয়া মানে বিরাট লস। কিন্তু তুমি তো এখনো বেশ উইক। উইক না বাবা, হাত ছাড়া আমি আলহামদুলিল্লাহ ফিজিক্যালি স্টেবল আছি এখন, আর সমস্যা হচ্ছে না। রেজওয়ান সাহেব ল্যাপটপ হতে দৃষ্টি সরিয়ে মেয়ের দিকে তাকান, মৃদু স্বরে বলেন, হাতে কি কলম ধরতে পারবে? একটু কষ্ট হবে, বাট মনে হয় চেষ্টা করলে পারবো। প্রেশার পড়ে যাবে হাতে, মাংসপেশিটা টান লাগবে। শেহরিন একটুখানি সময়ের জন্য হাতের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে চোখ তুলে নিয়ে বলে, রিতমা আছে, আমার কিছু ক্লাসমেট আছে, ওদের থেকে নোটস কালেক্ট করব। আমি যদি কিছু নাও লিখতে পারি লেকচারগুলোতে জাস্ট অ্যাটেন্ড করব। এটাও করা যায়, লেকচারগুলো শুনলে উপকার হবে। কিন্তু তুমি কি লং টাইম বসে থাকার এনার্জি পাবে মা? ওফো বাবা, আমি কি ছোট বাচ্চা নাকি? অবশ্যই পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে একটা অ্যাপ্লিকেশন রেডি করতে হবে। আমি রিতমাকে বলেছি, ও আমার হয়ে অ্যাপ্লিকেশন রেডি করে দেবে। তুমি শুধু কালকে আমাকে ভার্সিটি যাওয়ার অনুমতিটা দাও। রেজওয়ান সাহেব মুখরেখায় কিছুটা ভাবুক চিন্তার ভাঁজ ফেলে বলেন, ঠিক আছে, অনুমতি দিলাম, তবে বেশি প্রেশার দিবে না। আমার টপ রেজাল্টের কোনো দরকার নেই। ফার্স্ট প্রায়োরিটি তোমার সুস্থতা। ওকে বাবা, ধন্যবাদ তোমাকে। ওয়েলকাম মা। আচ্ছা এখন যাও, রেস্ট নাও তুমি। শেহরিন বসা ছেড়ে উঠে না। বাবা রেস্ট নেওয়ার কথা বললেও সে কোনো প্রত্যুত্তর করে না সে বাক্যের। দোনোমনো ভাব নিয়ে চুপচাপ বসে থাকে। বাম হাতে ডাইনিং এ রাখা এটা ওটা জিনিস নাড়াচাড়া করতে থাকে। রেজওয়ান সাহেব নিজ কাজে মনোযোগ দিলেও মেয়ের ভাবমূর্তি লক্ষ্য করেন, বুঝতে সক্ষম হন। তার কথা শেষ হলেও মেয়ের কথা এখনো শেষ হয়নি। হয়তো কিছু একটা বলতে চাইছে, কিন্তু হেজিটেশনের কারণে বলতে পারছে না। তবে তিনিও নিজ থেকে কিছু বলতে চান না। দেখা যাক মেয়ে নিজ হতে কতদূর এগোয়।
1 মিনিট এভাবেই পেরোয়। শেহরিনের ভেতরের প্রশ্নরা এসে জমাট বাঁধে দলবেঁধে, কিন্তু মুখে ফুটে উচ্চারণ করতে পারে না লজ্জার কারণে। কিভাবে নেতা সাহেবের কথা জিজ্ঞেস করবে সে? বলবে কি করে? বাবা, নেতা সাহেব কি হারিয়ে গিয়েছেন নাকি চট্টগ্রাম ছেড়ে দূর গ্রামে পাড়ি জমিয়েছেন? সেই যে হসপিটালে থাকতে একটা দিন মাত্র এসেছিল তাকে দেখতে, এরপর হতে তো লাপাত্তা। সুস্থ হতে দেখে বুঝি আর কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি? এ কেমন নিষ্ঠুরতা! এমপি হয়ে জনগণের দিকে কখনো খেয়াল নেই তার। বাবা, বলুন। মামা মামি কি এসেছিল? সরি। শেহরিন নিবদ্ধ চোখ তুলে তাকায়, কোমল কণ্ঠে বলে, মামা মামি এসেছিল কি আমাকে দেখতে? তুমি কি ভুলে গিয়েছো মা? 2 দিন আগেই তো মামা মামি আরস মামু এসেছিল তোমাকে দেখতে। ও হ্যাঁ, এসেছিল, ভুলে গিয়েছিলাম। তুমি কি অন্য কারো আসার কথা চিন্তা করে ভুল বকছো? রেজওয়ান সাহেবের সূক্ষ্ম নজর দাড়িতে শেহরিন চোখ নামিয়ে নেয় সঙ্গে সঙ্গে। বামে হাতে আঙ্গুলের অন্যার সাথে পেঁচাতে পেঁচাতে নীরব বনে চলে যায় সে। ধরা খেয়েছে, বাবা বুঝেও গিয়েছে, আর কিছু বলার প্রয়োজন নেই। নেতা সাহেব তো মনে হচ্ছে কাজে ভীষণ ব্যস্ত। এমপি মানুষ, তার কি আর বসে থাকার উপায় আছে বলো? আর আমিও বলে দিয়েছি আমার মেন না বার্তার উপরে কোনো কথা নেই। বারে বারে ফোন করবে না। ফোন করেছিলেন উনি তোমাকে? হ্যাঁ করেছিল। কি বলেছেন? এটা আমাদের মাঝের কথাবার্তা মা, তোমার শোনার প্রয়োজন নেই। ও ঠিক আছে। আচ্ছা 1 মিনিট ওয়েট করো, কাজটা শেষ করে নিই। তোমার সাথে কিছু কথা আছে আমার। শেহরিন উঠতে গিয়ে আবার বসে পড়ে। বাবার কথা আছে শুনে বুকের মধ্যে তার অস্ত্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করে। না জানি কি বলবে নেতা সাহেবকে নিয়ে। অজস্র ভাবনায় এক মুহূর্তের মাথায় এসে ঘুরপাক খেতে থাকে তার। রেজওয়ান সাহেবের আপাতত কাজ শেষ। ল্যাপটপখানা বন্ধ করে সে 2 হাত মুষ্টিবদ্ধ করে টেবিলে রাখে। শেহরিনের দিকে পূর্ণ মনোযোগে তাকিয়ে স্থির গলায় বলেন, রিল্যাক্স হও, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি ঠান্ডা মাথায় সময় নিয়ে ধীরে সুস্থে সঠিক উত্তর দিবে, কেমন? শেহরিন অল্প বিস্তর মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলে, জি বাবা। প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে নিবে, কারণ এটা তোমার জীবনের একটা বিশেষ সিদ্ধান্ত গ্রহণের সাহায্য করবে। তাড়াহুড়ো করে মনের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলবে না। আমি জাস্ট তোমার থেকে ক্লিয়ার হতে চাই এই বিষয়টা নিয়ে, কারণ কোনো জিনিসই অধিক সময় নিয়ে ঘাটাঘাটি করা উচিত নয়, সেটার মূল্য কমে যায়। জি। তুমি কি সান্নিধ্যকে পছন্দ করেছো, বা তোমার মনে কি তার জন্য ভালো লাগা সৃষ্টি হয়েছে? শেহরিনের শরীরে ঠান্ডা স্রোত বায়। সে আগে হতেই ভেবে রেখেছিল বাবার প্রথম প্রশ্ন হয়তো এটাই হবে। তার থেকে সুস্পষ্ট উত্তর চাইবে এ নিয়ে। উত্তর দেওয়ার আগে সে সন্তর্পণে চোখ বন্ধ করে নেয়। মনকে নিরেট স্বরে জিজ্ঞাসা করে, তুমি কাকে পছন্দ করো? প্রশ্ন করা মাত্র মন মস্তিষ্ক তার সঙ্গে সঙ্গে নেতা সাহেবের মুখটা ভাসিয়ে তোলে। মানুষটার ছোট ছোট যত্ন, দায়িত্ব, সেই সাথে সম্মান করাটার স্মরণে আসে, যেগুলো তার ভালো লাগার মূল কারণ। থিতু হয় সে। এতটুকুই যথেষ্ট। নির্মেদ কণ্ঠ উন্মুক্ত করে বলে, হ্যাঁ। এ ব্যাপারে কোনো কনফিউশন আছে কি? না। তুমি কি তার সাথে একটা পবিত্র বন্ধনে জড়ানোর সাহস করতে পারো মা? বিয়ে? হ্যাঁ বিয়ে, যেহেতু তোমার ভালো লাগার ব্যাপারটা সৃষ্টি হয়েছে সেই হিসাবেই বলছি। উনি কি এ ব্যাপারে তোমাকে কিছু বলেছে? রেজওয়ান সাহেব পরিষ্কার কণ্ঠে বলেন, না, সে তোমার অপেক্ষায় আছে। তুমি যেই দিন তাকে হ্যাঁ বলবে ঠিক সেই দিনই সে এগোবে, এর বাইরে সে কিছু করবে না। শেহরিন ফের দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। বিয়ের ব্যাপারটা সরাসরি হ্যাঁ বলার সাহসটা তার ভেতরে আসে না। মনের মধ্যে অজানা একটা ভয় এসে জেগে পড়ে। লোকটা এখনো অপেক্ষার তালিকায় নিজেকে স্থির করে রেখেছে। তুমি যদি সত্যিকার অর্থে তাকে পছন্দ করো, তাহলে আমার মনে হয় বিয়ের সিদ্ধান্ত নেওয়াটাই যথার্থ। কারণ ভালোবাসা এই পছন্দের আড়ালেই লুকিয়ে আছে, ধরতে গেলে সুপ্ত অবস্থায় আছে, প্রকাশ পাবে আরও কিছুটা সময় পর। আমি তোমাকে অনুরোধ করব, যদি তোমার দ্বিতীয় কোনো ভাবনা চিন্তা থেকে থাকে বা এর চেয়ে বেটার অপশান চুজ করার ইচ্ছে না থাকে, তাহলে তাকে হ্যাঁ বলে দাও। এভাবে ছেলেটাকে অপেক্ষায় রাখা উচিত নয়। শেহরিন মৌনতা অবলম্বন করে। রেজওয়ান সাহেব মেয়ের নীরবতার মাঝে একটু থেমে আবার কথা তুললেন, আমি আমার অভিজ্ঞতা থেকেই ছেলেটাকে পরখ করেছি।
কিছু ব্যাপার আমার পছন্দ না হলেও মানুষ হিসাবে তাকে আমার পছন্দ হয়েছে। তবে আমার পছন্দ অপছন্দ কিছু নয়, তুমি যেটা বলবে সেটাই আমি মেনে নিব। হ্যাঁ বা না যেটাই হোক না কেন তুমি সেটা তাকে জানিয়ে দাও। আমাদের উচিত হবে না ছেলেটাকে আশায় রাখা, তার ক্ষতি করা। তুমি কি জানো ওর এই সমস্ত ব্যাপারে একদিক থেকে ভীষণ ক্ষতি হচ্ছে? ক্ষতির কথা শুনে শেহরিন নাজুক দৃষ্টি মেলে তাকায় বাবার দিকে, ধীর কণ্ঠে শুধায়। ক্ষতি হচ্ছে? হ্যাঁ, ক্ষতি হচ্ছে। এই যে ও বাদবিহীনভাবেই তোমার সঙ্গে দেখা করছে, কথা বলছে, তোমাকে হেল্প করছে, এগুলো জনসাধারণের নজরে আসছে। আর পলিটিক্যাল পার্সনদের এই ব্যাপারে সতর্ক থাকতে হয় ভীষণ। একটা ভুয়া সংবাদ ক্যারিয়ারের বিপর্যয় এনে দিতে সক্ষম, জনগণের আস্থা হারাতে সক্ষম। আমার মনে হয় এই জিনিসটা আগেও তোমাকে আমি অবগত করেছি। জি। ও নিজ থেকে তোমাকে কিছু বলবে না, জোর জবরদস্তিও করবে না, কিন্তু সে হাত গুটিয়ে বসেও থাকবে না তোমার বিপদে। সে আসবে তোমাকে দেখভাল করতেই এবং করবে। তুমি কি এটা লং টাইম ক্যারি করতে চাও বলো মা? তুমি কি চাও সে কাজ ফেলে সবসময় তোমাকে নিরাপত্তা দিতে তৎপর থাকুক? যদি তোমার মন বলে যে তোমার জন্য উপযুক্ত, তাহলে আমি তোমাদের দুজনকে এক করে দিতে রাজি। কারণ আমি চাইছি না আর তোমাকে একা এভাবে ছাড়তে। একটা বিশ্বস্ত হাতে তুলে না দেওয়া পর্যন্ত নিশ্চিন্ত হওয়া কঠিন। বাবার কথাগুলো শেহরিনের এক পাক্ষিক চিন্তা ভাবনাগুলোকে দূর করে দেয়। সে নিজের ভীতি কাটিয়ে সমস্ত কথাগুলোর অর্থ মস্তিষ্কে পুনরাবৃত্তি ঘটায়। আমি একজনকে পছন্দ করেছি, তার প্রতি আমার ভালো লাগা সৃষ্টি হয়েছে। আমি চাইছি সে আমার কেয়ার করুক, আমার আশেপাশে কিংবা আমার খোঁজ রাখুক। সে যে আমাকে সম্মানটা দিচ্ছে সেটাতে আমি তার প্রতি সন্তুষ্ট থাকছি। মোট কথা আমি তাকে ধরে রাখতে চাইছি, তবে সেটা একজন জীবনসঙ্গী হিসেবে কেন নয়, একটি পবিত্র বন্ধনের মাধ্যমে কেন নয়? কেন আমি নিজের ভালো লাগাগুলোর প্রসার ঘটাতে তার ক্ষতি করব? যেখানে সে চুপচাপ সেটা সহ্য করে যাবে, তার ক্ষতি সম্পর্কে কোনো কথা বলবে না, দায়ী করবে না আমাকে। তাহলে আমার কি উচিত নয় তার তার দিকটাও ভেবে দেখা? আমি তো চোখ বন্ধ করেও নিজেকে ইনশিওর করতে সক্ষম হচ্ছি হি ইজ ডেফিনেটলি পারফেক্ট ফর মি। তাহলে ভয় আসছে কেন? নিজেকে স্থির করে শেহরিন সুস্পষ্ট গলায় বলে। আমার মনে হয় উপযুক্ত কথাটা সঠিক বাবা। আমি এমন একজনকেই চেয়েছি যে আমাকে শুধু একটু বুঝবে, প্রাপ্য সম্মান যতটুকু করবে। আমার বিশেষ কিছু চাওয়া নেই, আমার অধিক অর্থ সম্পদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু একটু শান্তি চাই, ভালোবাসা চাই। জীবনে যতটুকু যা প্রয়োজন ততটুকু মিটলেই এনাফ। তবে আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে চাই, এই ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। শিওর, এই ব্যাপারে আমিও তোমার সাথে একমত। তবে কি আমি এই ফাইনাল অ্যান্সার হ্যাঁ ধরে নিব মা? হ্যাঁ, তবে বিয়ের আগে আমি একটা শান্তি চুক্তি করতে চাই ওনার সাথে। শান্তি চুক্তি? শেহরিন মৃদু হাসে, দৃঢ় কণ্ঠে বলে। ইয়েস, শান্তি চুক্তি। সে যেহেতু তার প্রফেশনাল লাইফে অশান্তির মাঝে বিরাজ করে, সেখানে পার্সোনাল লাইফে আমাকে অবশ্যই তার সাথে শান্তি চুক্তি কার্যকর করে নিতে হবে। ওকে, সেটা তোমরা দুজনেই মীমাংসিত করে নিবে। আর যা যা কথা বলে ক্লিয়ার হওয়া যায় সেটাও করে নিবে। দুজন দুজনের দিকে পরিষ্কার থাকবে, যাতে বিয়ের পর কোনো সমস্যার সৃষ্টি না হয়। শিওর বাবা। রেজওয়ান সাহেব চেয়ার ছেড়ে উঠে পড়েন, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে স্নেহের স্বরে বলেন। গড ব্লেস ইউ মা, আমার মন বলছে তুমি সুখী হবে। শেহরিন নরম হেসে বাবার আদর গ্রহণ করে নেয়। হুট করে কেন জানি মনটা তার এখন ভীষণ হালকা লাগছে। মনে হচ্ছে এতদিনের দ্বিধা দ্বন্দ্বের পাথরগুলো তার বুক হতে নেমে গিয়েছে। নেতা সাহেবের সাথে বিয়ে নিয়ে শান্তি চুক্তি করবে সে। বিয়ে, নেতা সাহেব, আল্লাহ কত দূর চলে গিয়েছে। হালি শহর, রাত 10:30। সুকমহলে হর হামেশা যে চিত্র দেখা যায়, আজ তার ব্যতিক্রম কিছু নয়। রাতের ডিনার সবার হয়ে গিয়েছে মোটামুটি। বাদ ছিলেন নেতা সাহেব আর সারফরাজ। নেতা সাহেব খাওয়া শুরু করলেও সারফরাজ মাত্র আশায় ফ্রেশ হতে গিয়েছে উপরে। সান্নিধ্যের পাশের চেয়ারটার সঙ্গে এক বান্দা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা বললে ভুল হবে, বাধা অবস্থায় আছে। সানজির একটা ওড়না তার পেটের উপর দিয়ে গিয়ে চেয়ারের সঙ্গে আষ্টে পিষ্টে লাগানো হয়েছে। তবে বান্দার হাত পা স্থির থাকলেও মুখ চলমান। একটা চুংগাম সে ঘন্টা খানেক হলো চিবিয়ে যাচ্ছে।
আজকের অপরাধ একটু গুরুতর। সন্ধ্যায় সে তার মিসকে কথা থেকে তেলাপোকা ধরে এনে ভয় দেখিয়েছে, সরাসরি তার চুলের উপর ছেড়েছে। ম্যাম ভয়ে কান্না করে না পড়িয়ে চলে গিয়েছে। 2 নাম্বার রাতের হোমওয়ার্ক করানোর সময় একটা খাতাও তিথি খুঁজে পায়নি। হয়তো স্কুলেই ইচ্ছাকৃতভাবে রেখে এসেছে বেবি মানকিটা, যাতে বাসায় এসে হোমওয়ার্ক না করতে হয়। তৃতীয় অপরাধ, সান্নিধ্য বাসায় আসার সঙ্গে সঙ্গে সে পানি বলে উপরতলা হতে গ্লাস হতে পানি তার মাথায় ঢেলে ভিজিয়ে দিয়েছে। অতঃপর সবগুলো অপরাধ একত্রে করে তার পানিশমেন্ট চলছে। 1 ঘন্টা তাকে এই অবস্থায় থাকতে হবে। যদিও তিথির হাতে 2-1 ঘা খেয়েছে একটু আগে, কিন্তু সান্নিধ্যের দেওয়া পানিশমেন্টের নড়চড় হবে না। পুপিমণি, সোফায় বসে সংবাদ দেখছেন শাহজাহান খান। তারই পাশে গুটিসুটি হয়ে পা তুলে সোফায় বসে ফোনে ধ্যান দিয়েছে সানজি। তাসিনের ডাক পেতেই চোখ তুলে তাকিয়ে বলে, কি হয়েছে? আমার স্কুল ব্যাগে দুটো চকো আছে, নিয়ে আতো তো যাও। তোর হাত বাঁধা চকোচকো খাবি কিভাবে? তুমি খাইয়ে দিবে? ওরে মামা বাড়ির আবদার, চুপচাপ যেটা মুখে আছে সেটাই খেতে থাক। তোর ভয় হয় না কেন? আমি বড় হয়ে গিয়েছি, ভয় পাই না। বিয়ে করব আমি, পানিকে বিয়ে করব। পানির কথা শুনে সান্নিধ্য খেতে খেতে তাসিনের দিকে তাকায় এক নজর, অতঃপর গম্ভীর কণ্ঠে বলে, চকো চকো খাবি? হাতে তোমার কাছে। সান্নিধ্য একটা মরিচ তুলে নিয়ে তাসিনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা হচ্ছে স্পাইসি চকো চকো, খেয়ে দেখ, মজা আছে। সত্যি? হা কর। তাসিন সরল মনে হাঁ করতেই সানজি লাফ দিয়ে এসে সান্নিধ্যের হাত হতে মরিচ কেড়ে নেয়, ফেলে দিয়ে বলে, হুস, এটা খেলে তুই মানকির মতো লাফাবি আরো। মরিচ চিনিস না? তানি বলেতে মজা খেতে। তোকে আরো পানিশমেন্ট দেওয়ার জন্য বলেছে। ওর মাথা থেকে পানির ভুট্টা নামা। আমার তো মান সম্মান খেয়েইছে, এখন শেহরিনেরটা শেষ করবে। সানজি সান্নিধ্যর দিকে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, ওকে বলে লাভ নেই, তুই তোর কাজ কর। শোন, যা করবি একটু তাড়াতাড়ি কর। নীল নকশা চলছে বাসায় তোর বিরুদ্ধে। কি হয়েছে? সানজি মুখ খোলার আগেই শাহজাহান সাহেব পিছু ঘুরে ভারী কণ্ঠে বলেন, সান্নিধ্য, তোমার খাওয়া শেষ হলে এখানে আসো, কথা আছে। কিছুটা সময় পার হতেই সান্নিধ্যর খাওয়া শেষ হয়। একই সাথে তিথি সারফরাজ উপর হতে নামে। নিচে নামা মাত্র ছেলের অবস্থা দেখে হতাশার চোখে তাকায় সারফরাজ। উপায় অন্তর না পেয়ে ছেলের হয়ে সে নিজে সবার কাছে অনুনয় করে বিশেষ শর্তে মুক্তি পাইয়ে দেয়। বেবি মানকি ছাড়া পেয়ে খানিকক্ষণ লাফালাফি করে, অতঃপর সোফায় এসে দাদুর হাতে হাত রিমোট নিয়ে কার্টুনের চ্যানেল দিয়ে সবার মাঝখানে এসে বসে। সানজি বাবার কথা মতো নাজনীন বেগমকে ডেকে আনেন। সকলে একত্রে হওয়া শেষে শাহজাহান সাহেব স্বস্তির কণ্ঠে বলেন, সান্নিধ্য, আমরা একটা বিষয়ে কাজ করে এসেছি। তুমি যেহেতু এই কয়েকটা দিন ব্যস্ত ছিলে, তাই জানানোর সুযোগ হয়ে ওঠেনি। আজকে ফ্রি আছো, তাই ভাবছি কথাটা বলা উচিত তোমাকে। বলো। শাহজাহান সাহেব স্ত্রীর পানে এক পলক তাকিয়ে বলেন, আমরা অন্বেষাকে রিং পরিয়ে এসেছি হবু পুত্রবধূ হিসেবে। কোন পুত্রের বধূ হিসেবে? সারফরাজ হালকা কেসে উঠে সান্নিধ্যের বাঁকা কথা শুনে। সানজি ধীর পায়ে ভাইয়ের আড়ালে গিয়ে মুখ টিপে হাসে, কিন্তু বাদ বাকি 3 জন মুখ থমথমে করে। নাজনীন বেগম বিরক্ত গলায় বলেন, কোন পুত্রবধূ হিসেবে মানে? তুমি ছাড়া অবিবাহিত আর কোনো পুত্র আছে আমাদের? নিশ্চয়ই তোমার কথা বলা হয়েছে। পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে আম্মা। তোমার ভাইয়া একটাই বিয়ে করেছে আর একটাই থাকবে সান্নিধ্য। এসব কথা বলে কথা ঘুরিও না প্লিজ। আমরা অন্বেষাকে রিং পরিয়ে এসেছি, বুঝতে পারছো ব্যাপারটা কতদূর এগিয়ে গিয়েছে? সান্নিধ্য সরাসরি শাহজাহান সাহেবের দিকে তাকায়, শান্ত গলায় বলে, বাবা, তুমি কি জেনে বুঝে কাজটা করেছো? আম্মা ভাবির কথা বাদ দিলাম, আম্মার ভাই, তাই টান সেদিকে ঠিক আছে। ভাবির কিসের টান জানি না, বাট তুমি কি ভেবে এই কাজে সমর্থন করেছো, তাও সেটা আমাকে না জানিয়ে। তোমার আপত্তিটা কোথায় সান্নিধ্য? সমস্যা কি? আপত্তি, সমস্যা এসব বাদ দাও। আমি ক্লিয়ারলি বলেছিলাম আমি অন্বেষাকে বিয়ে করব না, সবার সামনেই বলেছিলাম সেটা। তারপরেও সেটা নিয়ে কথা কেন তুলছো? রিং টিং
এসব পড়িয়ে আসার মানে কি? তোমার কাছে মানে না থাকতে পারে, আমাদের কাছে আছে। একটা মেয়েকে এভাবে কতদিন কথা দিয়ে রাখা যায়? কথা আমি দেইনি, তোমরা দিয়েছো, তোমরা বুঝবে। এসব উল্টাপাল্টা লজিক আর কাজকর্মের দায়ভার আমাকে দিতে আসবে না। তুমি কি অন্বেষাকে বিয়ে করবেই না বলে মন স্থির করে ফেলেছো? সান্নিধ্যের না মানে না। তুমি সেটা জেনেও কেন এরকম বোকা একটা কাজ করছো বাবা? আমি সত্যি অবাক হচ্ছি। শাহজাহান সাহেব দীর্ঘশ্বাস ফেলে, পায়ের উপর পা তুলে দিয়ে সোফায় শরীর এলিয়ে দিয়ে বলেন, রাজ্জাককে মানা করাটা খুব খারাপ দেখায়, একটু বোঝো। অন্বেষা ভালো মেয়ে। আমি আর্গুমেন্টে যেতে চাচ্ছি না, জোর করো না প্লিজ। নাজনীন বেগম রুষ্ট গলায় বলেন, তুমি চাইছো কি? আমার চয়েস অন্য জায়গায়। শেহেরি। তিথি সরাসরি শেহরিনের নাম নেওয়ায় সান্নিধ্য এক পলক তাকিয়ে বলে, হ্যাঁ, মিলেছে আমার কথা আম্মা, এই হচ্ছে আসল কারণ। শোনো সান্নিধ্য, আমি অন্বেষা ব্যতীত কোনো মেয়েকে আমার ছোট পুত্রবধূ হিসেবে মানব না। বিয়ে আমি করব আম্মা, আমি মেনে নিলেই এনাফ। বাবা তুমি? শাহজাহান সাহেব ছেলের ভাব গাম্ভীর্য দেখে বড় ছেলের দিকে তাকান। সারফরাজ চোখের পাতা ফেলে তাকে আশ্বস্ত জানায়, সান্নিধ্যের কথা মেনে নেওয়ার ইঙ্গিত দেয় আড়ালে। শাহজাহান সাহেব নিজেও বুঝে গেছেন এর বিকল্প আর কিছু নেই। চেষ্টা অনেক করেছে, এই ছেলে যে এক ধাঁচের মানুষ সেখানে আর কোনো যুক্তি দ্বিমত জানিয়ে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, কি আর করা। তোমার যেহেতু মত নেই অন্বেষার ব্যাপারে, হাজার জোর করলেও লাভ হবে না, বুঝেছি। যেখানে তোমার মাথা ঠান্ডা থাকে সেখানেই যাওয়া উচিত। চোখের পলকে স্বামীর মত পাল্টে যাওয়াতে নাজনীন বেগম হতবাক হন, রাগী গলায় বলেন, এই জন্য রাজনীতি যারা করে তাদের কথা বিশ্বাস করতে হয় না, রূপ পাল্টাতে সময় নেয় না। রাগ করো না নাজনীন, আমি তো বলেছিলাম আগে, তোমার ছোট ছেলের না মানে না, হ্যাঁ করানোর কোনো উপায় নেই। তুমি এরপরও জোর করে। তিথি খানিকটা এগিয়ে এসে সান্নিধ্যের দিকে তাকিয়ে বলে, এখন তাহলে অন্বেষার কি হবে? আঙ্কেল আন্টি মুখ রইল কি আমাদের কাছে? তোমরা যদি চাও আমি একটা ব্যবস্থা করতে পারি। কি ব্যবস্থা? সান্নিধ্য বসা ছেড়ে উঠে দাঁড়ায়, পরনের টি শার্টটা টান করে যাওয়ার পথে পা বাড়িয়ে বলে, ডিরেক্ট ইনকাউন্টার করে এই চ্যাপ্টার ক্লোজ করে দিতে পারি, একেবারে ঝামেলা শেষ। সারফরাজের পূর্বের চেয়ে এবার উচ্চ শব্দে কাশি ওঠে, নিজেকে ধাতস্থ করে সে ঠোঁট চেপে উপরের দিকে তাকিয়ে হাসি দমায়। কয়েক জোড়া চক্ষু রেখে অবাক করে দিয়ে নেতা সাহেব চলে যায় কক্ষে। নাজনীন বেগম স্বামীর দিকে অগ্নিদৃষ্টিতে তাকান, অতঃপর তিক্ত মেজাজে হনহনিয়ে চলে যান নিজ ঘরে। বাবা, বল বাবা। শেরিনকে? সারফরাজ তিথির দিকে আর চোখে তাকিয়ে বলে, শেরিন তোমার নতুন চাচি হতে যাচ্ছে, চাচুর বউ। তাহলে ইয়ো পানিকে আমি বিয়ে করব? সেলিনকে তো ইয়ো থানি বিয়ে করেইছে। না রে বাপ, যাহা ইয়ো সানি তাহাই ইয়ো পানি। মানে কিছুই না, বেশি কথা বলো তুমি। রুমে এসো। তিথি রাগান্বিত দৃষ্টিতে এগিয়ে এসে তাসিনকে নিয়ে যায়। তাসিন অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকাতেই সারফরাজ দীর্ঘশ্বাস ফেলে বলে, এখনই ভালো আছিস বাপ, বিয়ে করে বাপের মতো জীবনটা নষ্ট করিস না। তিথির পা থেমে যায় সিঁড়ির কাছে যেতেই, কুঞ্চিত কপালে তাকিয়ে বলে, ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, রুমে এসো। রাতের পালা শেষে এসেছে সকাল। বেলা বাড়ার সাথে সাথে উদিত সূর্য এখন দক্ষিণ গোলার্ধে এসে হাজির হয়েছে। ঘড়ির কাঁটা তখন 12টার ঘরে। ক্লাস শেষে শান্তি চুক্তির উদ্দেশ্যে বের হয়েছিল শেহরিন, কিন্তু ক্যাম্পাসের গেট পার হতে না হতেই তার সামনে এসে উপস্থিত হয়েছে অজানা এক মানবী, যাকে সে এর আগে কখনো দেখেনি। তবে অবাক করার বিষয়, অচেনা এই মানবী তাকে চেনে, খুব জরুরি প্রয়োজনেই এসেছে তার কাছে। জি, আমি শেহরিন। অন্বেষা তীক্ষ্ণ দৃষ্টিতে শেহরিনকে পরোক্ষ করে নেয়। মুখ জুড়ে তার এক রাশ অসন্তুষ্টতা বিরাজমান থাকলেও কাট কাট গলায় জিজ্ঞেস করে, সময় আছে তোমার? শেহরিন এক পলক ঘড়ির দিকে তাকিয়ে জবাব দেয়, জি আছে। সান্নিধ্যকে তুমি ভালোবাসো? অচেনা মানবীর মুখে নেতা সাহেবের নাম, সেই সাথে সরাসরি ভালোবাসার কথা জিজ্ঞাসা করতেই শেহরিনের ভ্রু জোড়া বেঁকে যায়। বিস্ময়ের চোখে তাকিয়ে বলে, আপনি কি? আমি কি সেটা অবশ্যই জানবে, তবে তার আগে তোমাকে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। এটা কেমন প্রশ্ন? কেন বুঝতে পারোনি? আবার বলবো? বুঝতে পেরেছি, কিন্তু আপনার প্রশ্ন করার ধরনটা আমার পছন্দ হয়নি।
আমার যতদূর মনে হচ্ছে আপনি আমার বিষয়ে হয়তো খোঁজ খবর নিয়ে এসেছেন। আপনি আমাকে চিনতেই পারেন, কিন্তু আমি তো আপনাকে চিনি না। তাই আমি আমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে একজন অচেনা মানুষের সাথে কথা বলবো না। অন্বেষা বাঁকা হাসে, নিষ্প্লক চাহনিতে তাকিয়ে বলে, বাহ, তুমি তো দেখছি বেশ পাকাপোক্ত মেয়ে, কথার ধরন শক্ত। শেহরিন বেশ বিরক্ত অনুভব হয়। এমপি সাহেবকে সে সময় দিয়েছিল 11:30টার দিকে, এখন 12:13 বাজে। ব্যস্ত লোকটাকে বসিয়ে রেখে সে এখানে পড়ছে এক গেরাকলে। লোকটা এখন আবার তাকে নিতে না আসলেও হলো। মনের ভাবনা সত্যি হতে নেয় না এক মিনিটও। অন্বেষার চলমান কথার মাঝেই সাদা একখানা গাড়ি এসে থামে তাদের হতে কিছুটা দূরে। কালো শার্ট পরিহিত সুপুরুষটির বেরিয়ে আসে গাড়ি হতে। শেহরিনের চোখ জোড়া সঙ্গে সঙ্গে গিয়ে পড়ে নেতা সাহেবের উপরে। সান্নিধ্য শেহরিনকে কারো সাথে কথা বলা দেখে আর এগোয় না সামনে। গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়ায় এক পাশে। পকেট হতে ফোনটা বের করে কাউকে কল দেওয়ার মুহূর্তেই হাত থামিয়ে ফেলে সে। সজাগ মস্তিষ্ক হুট করে তাকে এক বিশেষ বার্তা দেয়। সঙ্গে সঙ্গে সানগ্লাস খুলে চোখ তুলে ফের তাকায় সামনে। ধারালো দৃষ্টিতে শেহরিনের সঙ্গে কথা বলা রমণীর মুখের এক পাশটা দেখেই চিনে ফেলে মেয়েটাকে। খানিকটা কপালে ভাঁজ হয়ে আসে তার। অন্বেষা এখানে উপস্থিত সঙ্গে শেহরিনের সঙ্গে কথা বলা তার মনে প্রশ্ন জাগায়।